হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো হাওয়ার বেগ খোলা যাচ্ছে না রীতিমতো। দেখো, ওরে বাবা রে, সাংঘাতিক অবস্থা। মাঝে মাঝে দু একদিন এত বেশি হাওয়া হয়, দেখে বোঝাই যায় না এটা এমনি হাওয়া নাকি এলোপাথারি ঝড়। তবে আপনাদেরকে আগেও বলেছি, জাপান যেহেতু প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত, তাই এখানে প্রচুর টাইফুন ঝড় হয়। তার উপরে আরো সুবিধা হয়েছে, যেহেতু আমাদের সাততলার উপরে ঘরটা, তাই ওপরে না অনেক হাওয়ার শব্দ হয়। দেখতে গেলে নিচে অত হাওয়া থাকে না, যতটা ওপর থেকে দেখে মনে হয়। যাই হোক, আমি এখন রান্নাঘরে চলে এলাম। একটা ফ্রেশ মাছ আজকে রান্না করব। এই দেখুন, এদেশে ফ্রেশ মাছ কেমনভাবে বিক্রি হয়। একটা থার্মোকলের বড় ট্রের ওপরে মাছের সাইজ অনুযায়ী এটা রাখা থাকে। উপরে একটা ক্লিয়ার র্যাপ দেয়া থাকে, তার উপরে এই স্টিকারটা থাকে, যেখানে ওজন করা থাকে আগে থেকেই। সেই অনুযায়ী ডেট, তার ওজন, সেটা কোন দোকানে পাওয়া যাচ্ছে, সেই দোকানের ঠিকানা, কি টেম্পারেচার ছিল মাছটা যখন ওরা ফ্রিজ করেছিল তখন, সেই সাথে দাম, সবকিছু এক্সট্রা করে লেখা থাকে। কুরু নামের এই মাছটা তেলাপিয়া মাছের মতো দেখতে হলেও এটা কিন্তু একেবারেই তেলাপিয়া মাছ নয়, এটা বরং একটা সামুদ্রিক মাছ। আমাদের দেশে সুন্দরবনের ওই নদীগুলোতে যে দাতনা মাছ পাওয়া যায়, সেই দাতনে মাছের মতোই খানিকটা দেখতে, এবং ওই প্রজাতিরই। গোটা এই মাছটা বেশ ফ্রেশ, আর দাম ছিল 590। ট্যাক্স ধরে 638 ইয়েন পড়েছে, মানে আমাদের দেশীয় টাকা ধরুন প্রায় 390 টাকার মতো। খুব ভালো ফ্রেশ মাছ, যথেষ্টই কম দামে পাওয়া গিয়েছে। এদেশে গোটা মাছ কেটেও দেয়, তবে কাঞ্চন তো অনেকটা রাতে গিয়েছিল বাজারে, তাই তখন আর ওই কাটার লোকজন ছিল না। সকাল 12টা থেকে রাত 9টা পর্যন্ত মাছ কাটার লোক থাকে। কাঞ্চন 9টার পরেই মাছটা এনেছে, তাই তখন আর ছিল না বলে এরকম গোটা মাছ বাড়িতে এনেছে। এই গোটা মাছ বাড়িতে এলেও মাছ কাটার জন্য কিন্তু সমস্ত রকম সরঞ্জাম বাড়িতে রয়েছে, যেমন আঁশ তোলার পিলার, সঙ্গে মাছ কাটার বিশেষ কাঁচি, ছুরি, বড় নাইফ। মাছ, মাংস, কাঁকড়া সবকিছুই কাটার জন্য এদেশে অনেক রকমের টুলস পাওয়া যায়, তাই অত চিন্তা করতে হয় না। বটি ছাড়া দেখুন কিভাবে আমি এই মাছটাকে কেটে নিচ্ছি। এই মাছটা প্রায়শই আমাদের বাড়িতে আসে। দেখতে তেলাপিয়া মাছের মতো, কিন্তু খেতে ভেটকি আর রুই যদি আপনি মিশিয়ে খান, ঠিক সেই রকম। মাছের আঁশগুলো বড়ই শক্ত, সাথে পাখনা, কানকো এগুলো তো আরোই শক্ত, তাই খুব জোর দিয়ে এটাকে না কাটলে কিছুতেই কাটা যায় না। বাড়িতে গোটা মাছ বা মুরগি যেটাই আসুক না কেন, সবসময় না আমি আমার মতো করেই কেটে নেই। কাঞ্চনকে খুব একটা কাটতে দেই না বা কাটতে বলিও না, এই কারণেই যে ও না ঠিকঠাক পিসগুলো বের করতে পারে না। যেই দোকান থেকে মাছ কিনে আনি, ওই দোকানে তো মাছ কাটার লোক থাকে, ওদের বললে ওরা কেটে দেয়। মাছ যেখানে বিক্রি হয় ওইখানে একটা ছোট্ট সুইচ থাকে, ওই সুইচটা প্রেস করলে ওদের ওখানে সিগন্যাল পৌঁছে যায়। তো সেই মতো মাছটা কেনার আগে ওরা সুন্দর মতো পরিষ্কার করে কেটে দেয়। আবার একটা অসুবিধা কি হয়, ওদের দিয়ে মাছ কাটালে ওরা না ঠিকঠাক মতো আমাদের কারি পিস বের করতে পারে না। ওরা তো এভাবে কাটা সমেত মাছ খায় না। ওরা যেটা খায়, কাটাগুলোকে মাঝখান থেকে ফেলে দিয়ে পিঠ থেকে মাছের ফিলেগুলো বের করে নেয়। ওইভাবে তো কাটলে আমাদের ঠিক পোষাবে না। আর মাছ যদি ভুলভাল করে কাটা হয়, দেখবেন রান্না করতেও ভালো লাগে না, আর তো খেতেও ভালো লাগে না। তবে শুধুমাত্র আঁশ ছাড়িয়ে দিতে বললে ওরা সেটা করে দেয়। আজকে তো ছিল না, যেমন বললাম, তাই এনেছে গোটাটাই। তবে জানেন তো, ওরা কিন্তু এই মাছ কাটার জন্য এক্সট্রা করে কোনো টাকা চার্জ করে না। বুঝি না ওরা এই ব্যাপারটার হিসাব কিভাবে করে। এমনকি মাছের যে দাম রয়েছে তার মধ্যে কিন্তু এই মাছ কাটার কোনো চার্জ ইনক্লুড করা থাকে না। বেশ, চলুন মাছটাকে এখন ভালো করে পিস পিস করে নিই। অনেকটাই বড় মাছ ছিল, বেশ অনেকগুলো পিস টুকটুক করে বেরিয়ে গিয়েছে। দুটো অর্ধেক অর্ধেক মাথা, একটা গোটা লেজ, 4টে মতো পিস। বেশ ভালোই হয়েছে, আমাদের দুজনের দুবেলা খুব ভালো মতো চলে যাবে। এই মাছের যা দাম থাকে তার সঙ্গে তো এক্সট্রা করে 8% ট্যাক্স নেয়। তার কারণ আমি আসার পরেই দেখেছি, লাস্ট কয়েক বছর তো জাপানের নিয়মকানুন অনেক কিছু চেঞ্জ হয়েছে। আগে যেমন সমস্ত দ্রব্য মূল্যের ওপরে 8% ট্যাক্স ছিল, এছাড়াও যে পলিপ্যাক সেটাও বিনামূল্যে দিত। তবে এখন আর এই দেশে পলিপ্যাক কোনো দোকানেই বিনামূল্যে দেওয়া হয় না। আসলে মানুষকে এনকারেজ করা হচ্ছে যাতে তারা পলিপ্যাকের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনতে পারে। এখনো 8% ট্যাক্স কিছু জিনিসের উপর লাগু রয়েছে, যেমন
সমস্ত রকমের খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিউজ পেপার ছাড়া বাদবাকি যা কিছু আপনি কিনবেন সব কিছুতে আপনাকে 10% এক্সট্রা ট্যাক্স দিয়ে কিনতে হবে। যাই হোক, চলুন মাছটা সুন্দর মতো দেখুন কেটে নিয়েছি, তারপর ভালো মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে এইবার এটাকে আমি গরম গরম তেলে বেশ কড়া করে ভেজে তুলবো। মাছের গোটা মাথাটাকে যাতে সুন্দর মতো রান্না করা যায় ওই কারণে আমি দুভাগ করে দিয়েছি। এই দুটো পিসই কাঞ্চন খাবে, তার কারণ রুই কাতলা ইলিশ ছাড়া আমার অন্য কোনো মাছের মাথা খেতে খুব একটা ভালো লাগে না। আজকে শনিবার ছুটির দিন, তাই মিহিকে আমাকে খুব একটা দেখতে হচ্ছে না, ওর পাপার কাছেই রয়েছে। পাপা ঘরের কয়েকটা কাজ সারছে, তার পেছন পেছন মেয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, একটু আমিও কোলে নিলাম। বেশ অনেকক্ষণ কোলে না নিলে আমারও কিন্তু নিজের মনের ভেতরটা খুব একটা ভালো লাগে না, যেন খুব ফাঁকা ফাঁকা মনে হয় আর নিজেকে বড় শূন্য অনুভব করি। তো ওই জন্য একটু কোলে নিলাম, একটু আদর করলাম। ও দেখুন কেমন মিটিমিটি তখন হাসছিল। তো যাই হোক, এদিকে আমি মাছের ঝোলের জন্য আলু ফুলকপিটা ভাজতে শুরু করে দিয়েছি। আজকে রাঁধুনি আর গোটা জিরে ফোড়নে এই মাছের পাতলা ঝোলটা বানাবো ফুলকপি আলু দিয়ে। আপনারা তো সবাই জানেন কাঞ্চন ছুটির দিনগুলোতে বাড়ি থাকলে আমার সমস্ত কাজে খুব কুড়েমি আসে। ওই কারণে আজকেও হয়েছে তাই অনেকটা বেলার দিকে আমি রান্নাবান্না করতে এসেছি। তা ওই জন্যেই কাজটাকে ভীষণ তাড়াতাড়ি এগিয়ে নেওয়ার জন্য আমি দুই দিকেই চাপিয়ে দিয়েছি। প্রথম ব্যাচটা মাছের ভাজা হয়ে গিয়েছে, বেশ কড়াকড়ি ভেজে তুলে নিয়েছি। অন্য ব্যাচটা পরে আবার বসালাম। আর এই ফাঁকে দেখুন আলু ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন একে একে টমেটো, একটুখানি আদা বাটা, কাঁচা লঙ্কা, তার সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু অ্যাড করে দিয়ে নুনটাও অ্যাড করে দিয়েছি। অল্প একটু জল দিয়ে এখন সবকিছু কষিয়ে নিয়ে ঝোলের জন্য আমি বেশ ঈষৎ উষ্ণ গরম জল 2 কাপ মতো দিয়ে দেবো। এই দুই দিকে খাবার চাপিয়ে দিলে যেটা সুবিধা হয়, এক্সট্রা করে কোনো সময় অপচয় হয় না। এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেল, ওদিকে ঝোলটাও সুন্দর মতো ফুটে এসেছে। তাই একে একে চলুন ভেজে রাখা মাছগুলো আমি খুব সাবধানে আলতো হাতে ঝোলের ওপরে ছেড়ে দেই। মাছের ঝোলটা প্রায় হয়েই গিয়েছে, একদম শেষের দিকে ভেবেছিলাম ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, তবে কাঞ্চন বলল এত ফ্রেশ মাছ শুধুমাত্র ধনেপাতা দিলে এটার ফ্রেশনেস নাকি অনেকটাই কম হয়ে যাবে, টেস্টও নাকি কিছুটা কমে যেতে পারে। তো ওই কারণে আমি একটুখানি ভাজা জিরের গুঁড়ো ওপরে ছড়িয়ে দিলাম। দেখুন কি সুন্দর রংটা এসেছে, তাই না? টকবগিয়ে ফুটছে মাছের ঝোলটা, আলু ফুলকপি সবকিছু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চলুন মাছটা আমি নাবিয়ে রাখবো, তবে তার আগে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। আর তার এই পাশে চাপিয়ে দেব একটুখানি ভেন্ডি পোস্ত। ভেন্ডি পোস্তর মধ্যে অনেকেই পেঁয়াজ দেন না, তবে যেহেতু ভেন্ডিটা আজকে একটু কম রয়েছে তাই ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলুন না কেন, এর এই পোস্ত রান্নার জন্য আমি পেঁয়াজটা একটু অ্যাড করলাম যাতে পরিমাণটা বাড়ে, এই আর কি। ফ্রোজেন ভেন্ডিগুলো দুভাগ করে কেটে ভালো মতো ধুয়ে আমি ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে একটু গুঁড়ো মশলা দেবো, একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সেই সাথে রঙের জন্য একটু হলুদ আর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে এখন চলুন সবকিছু ভালো মতো একটুখানি ভেজে নেই। লাস্টবার এই দেশের এক বন্ধুর থেকে এই ফ্রোজেন ভেন্ডির সন্ধান যে পেয়েছিলাম, তারপর খেয়ে এত প্রেমে পড়েছি, সেইখান থেকে আর ফ্রেশ ভেন্ডি বাড়িতে আনাই হয় না। এটা দামেও কম আর যথেষ্ট ভালো খেতে, আর প্রত্যেকটা ভেন্ডি এত কচি হয়, বেশ মোটা মোটা, দেখতেও ভালো লাগে। একদম কম উপকরণে কম তেল মশলায় এই ভেন্ডি পোস্তর স্বাদ হচ্ছে অতুলনীয়। মশলা পেঁয়াজ সবকিছুর সঙ্গে ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। এইবার যে পোস্ত আর অল্প একটু সর্ষে দিয়েছি যাতে ঝাঁঝ ঝাঁঝ ব্যাপারটা আসে।
তো সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এইবার এর মধ্যে ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এর মধ্যে আর কোনো জল টল কিচ্ছু অ্যাড করব না। শেষের দিকে একটু স্বাদের জন্য চিনি দেব। জলটাকে পুরো শুকিয়ে এইরকম বেশ শুকনো শুকনো করা হয়ে গিয়েছে। এটা গরম ভাতে খেতে কি যে অমৃত সম লাগে। তো দেখুন এদিকে আমার দুটো রান্নাই প্রায় হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি অন্য একটা পাত্রে শিফট করে আজকে রান্নাটা শেষ করব। শেষে কিচেনটাও আমার ক্লিন করার রয়েছে। রান্নাঘরে আসতে আজকে একটু দেরি হয়েছে ঠিকই, তবে রান্নাঘরে আমার খুব একটা মন আজকে বসছে না, বারবার ছুটে যাচ্ছে টিভির সামনে। তার কারণ আজকে হলো 9 তারিখ, 4 তারিখে ভোটের রেজাল্ট আউট হওয়ার পর আজই প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। আমার কখনো ভোটের রেজাল্ট নিয়ে এত মাথা ব্যথা ছিল না, কখনো এত উত্তেজনা কাজও করতো না, তবে এইবার যে কেন এমন হচ্ছে আমি নিজেও জানি না। যাই হোক, এদিকে আমার রান্না বান্না হয়ে গিয়েছে। আর আজকে বাড়িতে অনেক দিন পর বলবো না, আজকে নয়, ওই ভোটের রেজাল্ট আউটের পর থেকেই আমাদের বাড়িতে কন্টিনিউয়াসলি খবর চলছে। প্রত্যেক বাঙালির বাড়িতেই তাই, সে আমরা দেশে থাকি আর প্রবাসে যেখানেই থাকি না কেন, মানে এত বড় একটা রাজ্যের এমন একটা পদ বদল হচ্ছে, তো সেই কারণে সবাই তো আমরা মুখিয়ে আছি, ওই কারণে খবর দেখছি। আর আমাদের বাড়িতে খবর খুব একটা চলতো না, প্রথমে দেখতাম খুব খবর চলতো, কাঞ্চন খুব খবর দেখতো। আমি বরাবরই খবর টবর খুব ভালো দেখতাম, সবসময় দেখতাম, কিন্তু অভয়াকাণ্ডের পর থেকে কাঞ্চন খবর একেবারেই দেখতো না। কেন জানি না দেখতো না, ওর কাছে আমি অনেকবার শুনেছি, অনেকবার শুনে শুনে কিছুই বলতো না। হয়তো অভিমান থেকেই দেখতো না যে কোনো বিচার হলো না অভয়ার। অভয়ার মা যতই জিতে যাক না কেন, অভয়া তো বিচার পেলো না, তাই না এখনো। তো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। আগামীতে আমরা সবাই আশা করবো যে অভয়া বিচার পাবে, সে রাজ্যে যে সরকারি থাকুক না কেন। তো ওইটাই হচ্ছে ব্যাপার। আজকে দেখলাম কাঞ্চন খবর চালিয়ে দেখছে, খুব ভাল লাগছে। আসলে একটু দেখতে হয়, না দেখলে হয় না। অভিমান, ওই চোরের উপর রাগ করে কলা পাতায় ভাত খেলে তো হবে না, ব্যাপারটা ওরকম খানিকটা কাঞ্চনের। তো যাই হোক, চলো, রান্না বান্না হয়ে গিয়েছে। এখন কাঞ্চন কি করবে, মিহিকে স্নান করিয়ে দেবে। আর সবজি রুবজি আজকে অনেক কিছু এনেছে, ছুটির দিন বুঝতেই পারছেন, তাই বাজারে গিয়েছিল। বলো বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা সবাই স্নান করে খাবার টেবিলে বসে পড়বো। এখন গরম গরম দুটো প্লেটে ভাত বেড়ে নিয়ে আমি নিয়ে যাচ্ছি টেবিলের দিকে। কাঞ্চন ওইদিকে টিভিটা চালিয়ে রেখেছে, ওখানে মুখ্যমন্ত্রীর সভা হচ্ছে, ওই শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে ব্রিগেডে। আর আমরা আমাদের মতো কথা বলছিলাম, আলোচনা করছিলাম। কাঞ্চনের না এই ব্রিগেড নিয়ে বেশ একটা আগ্রহ রয়েছে, আমি ওর কথাতে বুঝতে পারছি। তো আজকে ওর কাছে আমি শুনবো ওর কি মতামত রয়েছে রাজনীতিতে এই সব বিষয়ে। যদিও আমরা রাজনীতি সম্পর্কে গণনা করার বা বিচার করার খুবই সামান্য একজন মানুষ, আমরা অত কিছু বুঝি না, শুধু চাই সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, এটুকুই যা। কেমন হয়েছে বলো? সত্যি ভালো আছে। শোনো না, আগের যে ভিডিওটা পোস্ট করলাম, ওইখানে তো তোমাকে আমি বক 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 করছিলাম, তুমি মেসিভাবে রান্না করছো, এটা করছো সেটা করছো বলছিলাম। সেখানে একজন দিদি কমেন্ট করেছেন, বরকে এরকম কেন বলছো, ছেলেদের এরকম করে ছেলেরা রান্না করে না, এরকম এনকারেজ করতে হয়। এবার তুমি বলো, আমি কেন বকর বকর করি? আবার সেটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটু হয়েই থাকে, তবে কেমিস্ট্রি এত ভালো না হয়ে থাকে না, মানে তোমার আমার কেমিস্ট্রি মজার আর কি। আর আমি বক বক না করলে আমার ভালো লাগে না। ও এর বেশি কথা বললে ভালো লাগে না, বেশি বকলেও ভালো লাগে না, কি করা যায়? তো তুমি হচ্ছে বেশি বকলে আমার ভালো লাগে না, তুমি চুপচাপ থাকলে আমার ভালো লাগে, আর আমি কম কথা বললে এর ভালো লাগে না। তো আমাদের বন্ডিংটা এরকম, বলো আঞ্চল। তুমি হচ্ছে কি, তুমি হচ্ছে কুমড়ো আর আমাদের না, আমাদের হচ্ছে আমরা হচ্ছে মানে হাজবেন্ড ওয়াইফ কম, বন্ধু বেশি, বলো। এটাই তো হওয়া উচিত। আমাদের মধ্যে একটা খুনসুটি সবসময় চলতে থাকে, এটা সত্যি কিন্তু, বলো আঞ্চল, সবসময় আমাদের খুব খুনসুটি চলতে থাকে। কাঞ্চন এখন ভাত খাচ্ছে আর এখান থেকে সভা দেখছে, ব্রিগেডের সভা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখছে। হ্যাঁ, একবার গিয়েছিলাম। কি করতে গেছিলাম? বাপের জন্য কোনোদিনও যাইনি রে ভাই। ব্রিগেডে ছিলাম, বামফ্রন্টের আমরা। তুমি কমরেড নাকি তাহলে? হ্যাঁ। কি কমরেড ছিলাম? কমরেড ছিলে? এখনো মনের মধ্যে কমরেড। আচ্ছা 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 আচ্ছা। কি বলতো দেখা, মনের মধ্যে কমরেড ব্যাপারটা এরকম না, আসলে কমিউনিস্ট চিন্তাধারার লোকজন থাকে কেউ কেউ, তারা চায় মানুষের প্রাপ্ত অধিকার। সরকার যে সরকারি আসুক না কেন বলো কাঞ্চন, সেটা তৃণমূল হোক আর বিজেপি হোক, ভারতীয় জনতা পার্টি যেই হোক, রাম শ্যাম যেই আসুক, মানুষের উন্নয়ন করলেই শান্তি, তাই না বলো কাঞ্চন? চাকরি খাটা শিক্ষকগুলো চাকরি পাবে, অভয়া বিচার পাবে, এটাই তো চাই। যে
রুখে দাঁড়াবে, তুমি তবেই তো তুমি সে প্রকৃত তুমি আজকে দেখছি খাবার টেবিলে ফোন নিয়ে খবর দেখছো। এতদিন কেন দেখোনি? অভিমানে? মুখ দিয়ে বলো। অভয়ের বিচার পায়নি। কি? তারপর খবর দেখিনি। অভয়া অভয়ের বিচার পায়নি, এত কিছু হওয়ার পরও মানুষ কোনো বিচার বিচার পায়নি। তার এর থেকে বড় আর কি হতে পারে? সেই অভিমানে খবর দেখতে না, বুঝতে পারছি আমি জানি। যাও সোনা উঠেছে নিয়ে এসো। আমাদের সম্পর্কটা ঠিক এরকম খুনসুটি চলতে থাকে সবসময়। ভেন্ডি সত্যি খুব ভালো হয়েছে, বোঝা যাচ্ছে না ফ্রোজেন ভেন্ডি। তো যাই হোক, চলুন দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে নিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।